আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2022 ব্যাচের ক্র্যাশ কোর্সের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা 52 দিনগুলো এইটি এর দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি এবং তোমরা জানো প্রথম ক্লাসে আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জেল থেকে মুক্তি পেয়েছিলেন সে পর্যন্ত শিখেছিলাম, জেনেছিলাম। তারপরে একটা লম্বা সময় চলে গিয়েছে, আমার এবং ফারহান ভাই দুইজনেরই পরীক্ষা চলছিল, আমরা ক্লাসটা মাঝে আর নিতে পারি নাই। এবং আজকে প্রায় এক সপ্তাহ পরে আমরা আবার পরের ক্লাসটা করছি। আশা করি এই দীর্ঘ বা এই লম্বা বন্ধের মধ্যে তোমরা সবাই আমাদের যতটুকু পার্ট গত অংশে আমরা পড়েছিলাম ততটুকু পড়ে নিয়েছো, এবং অনেকে আবার বাকি পুরো গল্পটাই পড়ে ফেলে আমাকে অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করেছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে সেই সকল প্রশ্ন এবং যতটুকু অংশ আমরা পড়িনি তার সবগুলো বিষয় নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। তো আশা করি আমার সাথে পুরো ক্লাসটা তোমরা থাকবা, এবং যদি কোনো বিষয় না বুঝো সেটি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে বা জানিয়ে দিবা। এখন প্রিয় বন্ধুরা, তোমরা যে কাজটা একটু করো সেটা যে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, আর কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো সেটা একটু আমাকে ক্লাসে কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা একটু জানাও যে আমার কথা ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, এবং স্লাইডটা অর্থাৎ স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমাদের বাকি বন্ধুরাও চলে আসে, আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো। ঠিক আছে? তো আমি একটু দেখি যে আমাদের সাথে কারা ইতিমধ্যে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি জান্নাতুল মাও জয়েন করেছে, সুমাইয়া ইসলাম তৃপ্তি জয়েন করেছো, রিফাতুল ইসলাম সোহাগ, কাজী নাহিদা জয়েন করেছো, অভি সিনহা জয়েন করেছো, নাইমা আক্তার জয়েন করেছো, রাকিবুল হাসান জয়েন করেছে, তারপরে মিম আক্তার, উজ্জ্বল হোসাইন, সর্দার মোহাম্মদ, তারপরে সুলতানা রায়া, আমিনা, ফাতিমাতুজ জোহরা জয়েন করেছে, আমিনুর রহমান সেজান জয়েন করেছো, রাকিবুল ইসলাম মুন্না জয়েন করেছো, আরিফ হোসেন জয়েন করেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটাতে জয়েন করার জন্য। বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে দিলে ওরাও চলে আসবে এবং আমরা একসাথে ক্লাসটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পড়া শুরু করি। দেখো, বলা হয়েছে সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। তোমরা জানো যে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু মহিউদ্দিনকে নিয়ে অনশন শুরু করেছিলেন, অনশন করেছিলেন, এবং তিনি কোনো খাবার দাবার, তারা দুজন কিন্তু কোনো খাবার দাবার গ্রহণ করছিলেন না। এমন সময় আমরা জানি যে পাকিস্তানি বাহিনীর বা যে জেলে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু ঘটে, তাহলে সেই যে একটা বিপদ, সেই যে একটা বিপর্যয়, সেটা সামলিয়ে ওঠা কিন্তু আমাদের কি আমাদের বা তখন সরকারের পক্ষে অনেক কঠিন হয়ে যেত। তাই তারা বারবার চেষ্টা করেছেন যেন জেলের মধ্যে তার মৃত্যুটা না ঘটে। তোমরা জানো তিনি যখন অনেক অসুস্থ হয়ে যান, তাকে জোরপূর্বক নাকের ভিতর দিয়ে নল দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, তাই না? তো এই সকল কিছুর পরে, অনেক দিন চলে যাওয়ার পরে, অনেক দিনের অনশনের পরে অবশেষে গিয়ে তার একদম যখন অবস্থা খারাপ, মৃত্যুমুখী তিনি বা একদম মৃত্যু শয্যায় চলে গিয়েছেন, এমন অবস্থায় গিয়ে তিনি কি করেছেন, তাকে মুক্তি দেওয়া হয়েছে। এবং সে খবরটা তিনি কয়টায় পেলেন? তিনি পেলেন সকাল 10টায়। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে কি করেন, ভেতরে নিয়ে আসলেন। আমাকে দেখি আব্বা চোখের পানি চলে এসেছে, আব্বা সহ্য শক্তি অনেক বেশি, কোনো মতেই চোখের পানি মুছে ফেললেন। কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তোমার মুক্তির আদেশ হয়েছে, তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। আমি ঢাকায় গিয়েছিলাম তোমার মা রেনু, হাসিনা এবং কামালকে নিয়ে। 2 দিন বসে রইলাম, কেউ খবর দেয় না তোমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তুমি ঢাকায় নাই, এ কথা জেল গেট থেকে বলেছে, যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুর জেলে আছো। অর্থাৎ আহ আহ, তখন তোমরা জানো যে যখন তাকে গ্রেফতার করা হয়েছিল বা জেল থেকে স্থানান্তর করা হয়েছিল, তখন কিন্তু খুবই খুবই একদম লুকিয়ে, মানুষজন যেন জানতে না পারে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। এবং তখন বঙ্গবন্ধু কি করেছিলেন বলতো? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, বঙ্গবন্ধু বারবার বিলম্ব করার চেষ্টা করছিলেন, দেরি করার চেষ্টা করছিলেন, যেন যাত্রা পথে তিনি
তার কোনো সহকর্মী বা কাউকে বলে দিয়ে যেতে পারেন যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ, নারায়ণগঞ্জে এসে জাহাজ ধরবো তারও উপায় নাই। তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি। কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুর নেওয়া হয়েছে কিনা। আজই টেলিগ্রাম করব তারা যেন বাড়িতে রওনা হয়ে যায়। এটা কেন বলা হয়েছে কারণটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কিন্তু কি হয়েছে, মুক্তি আজকে হয়েছে। যেহেতু মুক্তি হয়েছে এবং সবাই বাড়িতেই চলে যাবে, সেই কারণে হচ্ছে তার যে পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য রয়েছে তারাও যেন বাড়িতে চলে আসে। এই বিষয়টাই কিন্তু মূলত এখানে বলতে চাওয়া হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের কোনো কনফিউশন আছে প্রিয় বন্ধুরা যারা ক্লাসটাতে আছো? যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু প্লিজ জানিয়ে দাও, আর না হলে আমরা পরবর্তী অংশে কিন্তু চলে যেতে পারি। যারা ক্লাসটাতে আছো, কোনো কনফিউশন আছে তোমাদের মধ্যে? যদি থাকে আমাকে কিন্তু একটু তোমরা জানিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখি কমেন্ট সেকশন থেকে আমাদের কোনো বন্ধুরা কিছু জানাচ্ছে কিনা বা বলেছে কিনা কমেন্টে যারা আছে। আচ্ছা, না সব ক্লিয়ার বলছে মোটামুটি, না ভাইয়া না ভাইয়া নাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাসনিম বলেছো ক্লিয়ার, মহিউদ্দিন, তারপরে হচ্ছে জাহিদ, জুবায়ের, মাহেরা, শ্রুতি, তারপর হচ্ছে আবুল কাশেম, সুহার্দ আক্তার, সুলতানা রায়া। আহ আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাসনিম জাহান বলেছো হচ্ছে, আচ্ছা মেনশন করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। যেহেতু তোমরা সবই বুঝেছো, আমরা তাহলে পরের অংশটা শুরু করি। আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব, বাকিটা হচ্ছে খোদা ভরসা। সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, একদিন পরে ছাড়বে। আচ্ছা, পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো, গেটের বাইরে রেখে দিল। যদি কিছু সময় বাইরে গিয়ে হোক তাদের হচ্ছে ধারণা। ওকে, তো মূলত এখানে কি বলা হচ্ছে, আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু একজন বিখ্যাত মানুষ, এবং সবাই তাকে ভালোবাসতো। সকল শ্রেণী পেশার মানুষ, সকল প্রত্যেকটা বাঙালি তাকে ভালোবাসতো, কারণ তিনি বাঙালির মুক্তির জন্য, বাঙালিদের ভালোর জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন। এবং এই যে জেল খাটলেন, এই যে তার জেলখানায় গিয়ে থাকতে হলো, জেলখানায় তার জীবনের একটা দীর্ঘ সময় অতিবাহিত করতে হলো, এই সবকিছুই কিন্তু বাঙালির জন্য, বাংলাদেশের জন্য। তো এই যে তিনি যখন বের হলেন, এই কারণটাতেই মানুষের যে তার প্রতি ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকেই এত সংখ্যক মানুষ জেল গেটে তখন অপেক্ষা অপেক্ষা করছিল, যে কারণে আমরা দেখছি অনেক লোক জেল গেটে হাজির, এই কথাটা বলা হয়েছে। তোমরা জানো, তোমরা এখন বলবা যে ভাইয়া নেতা বের হচ্ছেন, তাহলে তো আসলে তোমার নেতা বের হচ্ছে, জেল গেটে তো মানুষ থাকবে, বাট এই জায়গায় নেতা তো আছেন, কিন্তু থাকে না কিছু ভালোবাসার মানুষ, ভালোবাসার নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তেমনই একজন মানুষ, তেমনই একজন নেতা, যাকে মানে ধর্ম, বর্ণ, নারী পেশা বিভিন্ন মানুষ, সকল মানুষ একদম নির্বিশেষে তাকে অনেক ভালোবাসতেন, অনেক শ্রদ্ধা করতেন, অনেক সম্মান করতেন। কারণ বাঙালি বুঝতে পারতো যে তিনি কাজ করেছেন বাঙালির স্বাধীনতার জন্য, বাঙালির মুক্তির জন্য। বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার করা হচ্ছে, বাঙালির বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, সেইটার প্রতিবাদ যে তিনি জানাচ্ছেন, প্রতিবাদ যে তিনি করছেন, সেটা বাঙালি তখন বুঝতে পারতো। সে কারণেই তাকে এতটা ভালোবাসতো, এতটা সব এতটা হচ্ছে তাকে সম্মান জানাতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে এক্সপ্লেনেশন গুলো তোমাদেরকে বলছি, এগুলা একটু নোট ডাউন করে রাখো ছোট ছোট করে, মানে বইয়ের পাশে লিখে রেখো অথবা খাতায় লিখে রেখো, কারণ অনুধাবন এবং প্রয়োগ উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই এক্সপ্লেনেশন গুলা অনেক হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেচারটা অনেকে চিনছো না বলছো। স্ট্রেচারটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে গুগলে দেখাতে পারতাম তাহলে আই থিঙ্ক ভালো হতো, বাট এমনিতে যদি বলি, তোমরা কখনো পায়ে ভর করে, মানে ধরো যে তোমার পায়ে যখন সমস্যা থাকে বা পায়ে যখন হাঁটতে অসুবিধা হয়, তখন স্ট্রেচারে হচ্ছে ভর করে হাঁটা হয়, মানে যেন তোমার প্রেসারটা
পায়ের উপর না পড়ে, ঠিক আছে, সেটাকে হচ্ছে মূলত স্ট্রেচার বলা হয়ে থাকে। আচ্ছা, আহ দেখো তাকে যখন বের করা হলো বা বের করে দেওয়া হলো, তখন হচ্ছে তাকে বের করে গেটের বাইরে রেখে দেওয়া হলো, এবং একটু আগে এই যে আমার দায়িত্বে মানে বাবা তার সন্তানকে নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছেন, এটা যখন বলা হয়েছে, কেন বলা হয়েছে বলতো? কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে যে কোনো অবস্থায় তার কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে। তার শারীরিক ভাবে তিনি এতটাই দুর্বল ছিলেন, শারীরিক ভাবে তিনি এতটাই অসুস্থ ছিলেন, ঠিক আছে। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই কথাটি বলা হয়েছে যে যেই তাকে নিয়ে যাচ্ছে সে তার নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন, অনেক লোক জেল গেটে হাজির, আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল, যে যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, এই তাদের ধারণা। অর্থাৎ জেলখানার ভিতরে তার যেন কোনো অঘটন, কোনো মৃত্যু বা হচ্ছে কোনো ধরনের সমস্যার সম্মুখীন তাদের হতে না হয়। আচ্ছা, 5 দিন পর বাড়ি পৌঁছালাম, বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য। কতদিন পর? 5 দিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তা বোঝানো কষ্টকর। হাঁচু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। হার্ষ মানে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হচ্ছে। তখনকার সময় মাননীয় প্রধানমন্ত্রী এতটাই ছোট ছিলেন, মানে অনেক ছোট ছিলেন, এবং তখন তিনি আশেপাশে যেই ধরনের স্লোগান, যে ধরনের কথা, যা কিছু দেখেছেন সেইটাই তিনি শিখেছেন। সে কারণে ছোটরা কি করে, ছোটরা হচ্ছে যেটা দেখে যে বা যেটা সব থেকে বেশি শোনে, সেটা কিন্তু তাদের মনের মধ্যে গেঁথে যায়, এবং তখন সেটা তারা তাদের প্রিয়জনের কাছে বা বাবা মার কাছে বারবার বলার চেষ্টা করে, এবং এই জিনিসটাই কিন্তু এখানে ঘটেছে। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক দিন পর এসেছেন, তখন তাকে বারবার, তখন হাসিনা মানে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা দেখেছেন শিখেছেন, সেটাই তিনি বারবার বলার চেষ্টা করছেন, যে আবার রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। আচ্ছা, দেখো পরে এটার এক্সপ্লেনেশন একটু বলা হয়েছে যে 21শে ফেব্রুয়ারিতে ওরা মূলত ঢাকায় ছিল, যা শুনেছে তাই ওরা বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইলো। আমি খুবই দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেনু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেনু কেঁদে ফেললো এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি একটা কিছু করে ফেলবা। আমি তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, কাকে বলবো নিয়ে যেতে, আব্বাকে বলতে পারি না লজ্জায়। তারপরে হচ্ছে নাসের ভাই বাড়ি নাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায়, সোজা আমাদের বড় নৌকায় 3 জন মাল্লা নিয়ে। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া মাল্লা কি বলো তো দেখি, যারা ক্লাসে আছো কেউ কি জানো কিনা? যদি না জানো কোনো সমস্যা নেই, আমি বলে দিবো, বাট যারা ক্লাসে আছো তোমরা একটু বলে দেখো তো, যে একটু বলো তো দেখি কমেন্টের মাধ্যমে, যে মাল্লা শব্দটার মানে কি বোঝায়। আচ্ছা, আহ হ্যাঁ, একটা স্লাইড গত ক্লাসে পড়ানো হয়েছে, 2টা স্লাইড গত ক্লাসে পড়ানো হয়েছিল। কিন্তু যেটা হয় যে তোমার হচ্ছে যে 2টা স্লাইড কেন পড়িয়েছে, কারণ ওই যে একটা ট্রানজিশন থাকে না, একটা ধরো যে মুভিতে যেমন ইন্টারভেল টাইপের থাকে, এরকম একটা অবস্থায় ছিল। তো সেই জায়গাটাতে লাস্ট ক্লাস থেকে মানে আজকে ক্লাসে মনে হচ্ছে ওখান থেকে যদি শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস অনেকেই লাস্ট ক্লাসে তোমরা ছিলা না, আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে তুলনামূলকভাবে বেশি, সেই কারণে ওখান থেকে শুরু করেছি, ঠিক আছে। 2টা ক্লাসে বা 2টা স্লাইড হচ্ছে থেকে প্রথম থেকে শুরু করেছে। মাঝি, ভেরি গুড। যারা নৌকা চালনা করে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সো আফরোজা হাবিবা, রুহুল আমিন, সুহাদা জাহিদ, আবুল হাশেম, তারপরে হচ্ছে যে এটা আমি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সো অনেকেই মোটামুটি পেরেছো, জানি না ভাইয়া। আচ্ছা, সো মূলত বোঝায় কি? মূলত হচ্ছে তোমার মাল্লা বলতে যারা নৌকা চালায় তাদেরকে বা মাঝিদেরকে বোঝানো হয়ে থাকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে বলি যে
আব্বা ব্যস্ত হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সোজা দিয়ে মাল্লা নিয়ে তিনজন, কতজন মাল্লা নিয়ে, এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তোমরা কিন্তু একটু ভালো মতো মনে রাখো যে তিনজন মাল্লাকে নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন কি করতে, তিনজন মাল্লাকে নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন হচ্ছে তোমার ঢাকার উদ্দেশ্যে। কোথায় গিয়েছিলেন এটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এর পরের অংশে তাহলে আমরা চলে যাই। আচ্ছা, কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? এটা কে বলছে বলো তো দেখি। এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মায়ের মধ্যে, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রীর মধ্যে কথোপকথনটা হচ্ছে, ঠিক আছে। যে কেন তুমি অনশন করতে গিয়েছিলে, এদের কি দয়া মায়া আছে? আমাদের কারো কথাও তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো বলো তো? আমি এই দুইটা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? আচ্ছা, হাসিনা কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না। মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতে? তো এখানে মূলত রেনু ও রেনু যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তোমার হচ্ছে যে এখানে যে জিনিসগুলো বলার চেষ্টা করা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের কি হতো, এই কথাটা কি তিনি একবার চিন্তা করেছেন? অথবা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে কে লড়বে, কে কাজ করবে, সেটা কি কিছু চিন্তা করেছেন? এখানে দেখো একটা জিনিস, যে আহ, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাকে বলতে দিলাম কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু কমে যায়। রেনু খুবই চাপা, আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে। শুধু বললাম, উপায় ছিল না। দেখো, এত কিছুর পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওইটাকেই মানে ওই জিনিসটাকেই বেছে নিয়েছেন। ওই জিনিসটা বলতে যে লড়াই করে দেশের জন্য মৃত্যুবরণ করতে হলেই মৃত্যুবরণ করতে হোক, কিন্তু সেখানে তিনি পরিবারের পিছু টান বা অন্য কিছু কিন্তু কখনো আসতে দেন নাই। দেশের জন্য, দেশের স্বার্থের জন্য যেটা করা প্রয়োজন তিনি সেটি সবার আগে করার কিন্তু চেষ্টা করেছেন। আমরা কি সবাই ক্লিয়ার আছি? আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও। কোনো কনফিউশন থাকলেও কিন্তু অবশ্যই আমাকে জানাই দিও। আচ্ছা মারুফ ভাইয়া, আমরা হচ্ছে আহ আচ্ছা, তাসনিম জাহান কোন লাইনটা, কোন লাইনটা বুঝতে পারছো না? একটু আমাকে বলো, সেই লাইনটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর মারুফ, আমরা ভাইয়া অপ্রয়োজনীয় কথা না বলি, অপ্রয়োজনীয় কমেন্ট না করি, এতে করে ক্লাসের যে অ্যাটেনশনটা, মনোযোগটা সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আমরা এই কাজটা না করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি দুইজনের কমেন্ট পেয়েছি। তাসনিম, আমাকে একটু বলো যে আপু কোন লাইনটা বুঝো নাই, সেই লাইনটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করতে পারবো। তুমি যদি কমেন্টে বলো, সেখানে দেখবা আমি মিস করলেও দেখবা আমাদের যে অন্যান্য বন্ধুরা আছে কেউ না কেউ তোমাকে লিখে দিয়ে দিতেও পারবে। তখন তোমার কিন্তু বোঝার যে প্রবাবিলিটি বা মানে সম্ভাবনা, সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, ঠিক আছে। তো একটু তাসনিম আমাকে জানাও যে কোন লাইনটা বোঝো নাই। বাকিরা সহ আমরা সবাই চেষ্টা করি যে তোমার প্রশ্নটা বা হচ্ছে বোঝানোর জন্য কিছু করা যায় কিনা। ওকে, আচ্ছা। জান্নাতুল মা বুঝছে। আচ্ছা, বেশিরভাগেরই যেহেতু ক্লিয়ার আছে, তাহলে আমরা চলো পরের অংশ চলে যাই, ঠিক আছে। বাচ্চা দুইটা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লাম 27-28 মাস পরে আমার সেই পুরনো জায়গায়, পুরনো কামরায়, পুরনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়লো। খুবই ভালো একটা কথা। এন্ড ভালো কথা কেন বলছি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে কতদিন জেল খেটেছেন বলো তো দেখি। যারা ক্লাসটাতে আছো একটু কমেন্ট করে আমাকে জানাও যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন জেলখানায় ছিলেন বা কতদিন জেল খেটেছেন। যারা ক্লাসটাতে আছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করেছো যে শেখ ফজলুল মানে হচ্ছে রেনুর সাথে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি তোমরা যদি বইয়ের অংশটা দেখো তখনই দেখবা হচ্ছে রেনু কে ছিলেন। রেনু ছিলেন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, এবং এবং হচ্ছে তার পুরো নামটা হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম হচ্ছে রেনু, এবং এখানে রেনুর কথাই বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আর 27-28 মাস বলছে হচ্ছে ফাবিয়া, তিন্নে সাহা, সালিমানা আক্তার, তারপরে আর কে কে বলেছে, ইফরানা বলেছো, তারপরে হচ্ছে আয়ুব আলী বলেছো, সাদিয়া আফরিন, ইবনাদ বলেছো, বিজয় হালদার বলেছো, সর্দার মোহাম্মদ বলেছো। 27 দিন, জয়মুন্নি একটু দেখো তো 27 দিন কিভাবে হয় জেলখানায় তিনি যে ছিলেন। আচ্ছা, সোহানা, তারপর হচ্ছে 27 থেকে 28 মাস বলছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। 27-28 মাস বলেছো তোমরা সবাই। তো এটা হচ্ছে একটু আমি হাইলাইট করে দিচ্ছি কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে তাকে তিনি 27-28 মাস পরে তার যে বাসা, তার যে জায়গা, তার যে কোনো জায়গায় তার যে বিছানা সেখানে, অর্থাৎ তার যে রুম সেটাতে তিনি ফিরে এসেছেন, অর্থাৎ তিনি মুক্তি পেয়েছেন। ঢাকার খবর সবই পাচ্ছি, পেয়েছিলাম। বহিউদ্দিনও মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে। পরের দিন সকালে আব্বা ডাক্তার আনালেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয়। দিন 10 পরে আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকেল বেলা। কতদিন পর? অর্থাৎ আমরা যে বলি না একদম কমপ্লিট বেড রেস্ট, বিছানা থেকে ওঠা যাবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শারীরিক ভাবে এতটা অসুস্থ ছিলেন, এতটা অসুস্থ ছিলেন যে তাকে 10 দিন বেড রেস্ট নেওয়ার জন্য বলা হয়েছিল, এবং তিনি একদম বিছানা থেকে উঠতেই পারবেন না এমন ভাবে তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। 10 দিন পরে তাকে শুধু বিকাল বেলা অল্প একটু সময়ের জন্য কিন্তু তোমার হচ্ছে অনুমতি দেওয়া হয়েছিল হাঁটার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাকে দেখতে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেহেতু আমি একটু আগে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রাণের নেতা, একজন ভালোবাসার নেতা, ভালোবাসার রাজনীতিবিদ। তাকে দেখতে প্রতিদিনই মানুষজন আসতো। তিনি অসুস্থ শুনে মানুষজন দুঃখ পেত। তা এবং গোপালগঞ্জ, খুলনা, বরিশাল থেকেও তার কিছু সহকর্মী কিন্তু এসেছিল, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। বুঝতে পেরেছি আমরা সবাই? অর্থাৎ তার যে বাসা সেখানে কিন্তু প্রতিনিয়ত মানুষের আনাগোনা ছিল, প্রতিদিন মানুষ আসা যাওয়া করতো, এবং তাকে এটা ভালোবেসে এমন একটা, এটা সবসময় মনে রাখবা যে হয় না যে আমাদের, হয় না যে আমাদের হচ্ছে তোমাদের কোনো একটা কিছু করা হচ্ছে, কোনো একটা কিছু চেষ্টা করা হচ্ছে, বাট সেই জায়গাটা থেকে যদি আমরা চেষ্টা করি বা হচ্ছে সেই জায়গাটা থেকে মানুষজন দেখা যায় যে হয়তো ভালোবাসে না, কিন্তু শুধুমাত্র নেতা হওয়ার কারণেই তার সাথে দেখা করতে যায়, তার সাথে কথা বলতে যায়, কিন্তু এই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণভাবে ব্যতিক্রম। ঠিক আছে, ব্যতিক্রমটা কিভাবে? যে হচ্ছে তোমার গোপাল মানে হচ্ছে তাকে আসলে মানুষ মন থেকে ভালোবাসে, মন থেকে শ্রদ্ধা করে, মন থেকে সম্মান করে। সেই জন্যই কিন্তু তার সাথে দেখা করতে গিয়েছিল। তিনি অসুস্থ শুনে অসংখ্য নেতাকর্মী, অসংখ্য মানুষ ছুটে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, একদিন সকালে আমি এবং রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাজু এবং কামাল নিচে খেলছিল। হাজু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাসিনাকে বলেছে, হাঁচু আপা, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠেছে, ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। এখানে দেখো কত মানে কত কিউট একটা ব্যাপার। সেটা হচ্ছে যে তোমার ওই যে কামাল তো অনেক ছোট ছিল তখন, তো ও বুঝতেই পারছে না যে আসলে হাসিনা আপা মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং কামাল যে একই, বা মানে তাদের যে পিতা মাতা একই মানুষ, সেটা সে তখনও বুঝতে পারছেন। সে তখন তাই একটু একটু জিজ্ঞেস করছে যে হাসু আপা, যে আমি তোমার আব্বাকে আমার আব্বা বলতে পারবো কিনা, কারণ সে এতটাই ছোট, তাদের
পিতা বা তাদের বাবা যে একই মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা তখনও তিনি বুঝতে পারছিলেন না। ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে কি বলা হচ্ছে যে কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না, নিজের ছেলে অনেক অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স কয়েক মাস, অর্থাৎ তোমরা জানো যে তিনি কিন্তু প্রায় 27-28 মাস জেলে ছিলেন, যে কারণটাতে কামাল তখন তাহলে কত হইতে পারে, কামালের বয়স তখন হইতে পারে উম আর 3-3.5 বছর বা 4 বছর মনে হয়। তো 4 বছরের একটা ছোট ছেলে তো তখন আসলে বুঝতে পারার কথা না, তাই না? সেই কারণটাতেই কিন্তু, এই জন্যই কিন্তু সে হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নটা তখন করেছিলেন যে সে কি তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আব্বা বলে ডাকতে পারবে কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা। আচ্ছা, পরবর্তীতে যদি যাই, রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তাকে বুঝবে। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি, সামান্য হলেও কিছু আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরো কতকাল খাটতে হয় কেই বা জানে। একে কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না, আর মনও শক্ত হয়েছে। এই জায়গাটা এত সুন্দরভাবে লিখেছেন, আমি আরেকবার একটু পড়ি, তোমরা শোনো। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। এই 200 বছর বলতে কোন 200 বছরের কথা বলা হচ্ছে বলতো? ইংরেজরা যে 1947 সাল পর্যন্ত 200 বছর আমাদের বাঙালির উপর নির্মম ভাবে নির্যাতন চালিয়েছে, নির্মম ভাবে অত্যাচার করেছে, শাসন করেছে, সেই শাসন থেকে স্বাধীন হয়েছিলাম 200 বছর পরে। সামান্য হলেও কিছু আন্দোলন করেছিলাম তখন স্বাধীনতার জন্য। অর্থাৎ তখনকার সময় তখন তো বাংলাদেশ, দুঃখিত বন্ধুরা, তো তখনকার সময়ে এমন তো না যে বাংলাদেশ ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল। তখন স্বাধীনতার সময় পুরো ইন্ডিয়া হিসেবে বা পুরো হচ্ছে ভারতবর্ষ হিসেবে কিন্তু তখন সবাই লড়াই করেছে। পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগের পরে হচ্ছে তোমার ইন্ডিয়া পাকিস্তান নামে দুটি আলাদা আলাদা হচ্ছে দেশ তৈরি হয়, এবং সেখানেও পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামক কিন্তু দুইটি আলাদা রাষ্ট্র তৈরি হয়ে যায়। ঠিক আছে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। অর্থাৎ এটা কেন বলা হয়েছে, কারণ 1947 সালের ওই যে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতার পরে কেন তোমাকে একটা স্বাধীন দেশের মধ্যে জেল খাটতে হবে, তাই না? তখন তো আসলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা, এখন যেমন ঢাকা চট্টগ্রাম সেরকম। তাহলে সেই জায়গায় এত অনাচার, এত শোষণ, এত নিপীড়ন কেন থাকবে মানুষের উপর? আর কতকাল খাটতে হয় কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন স্বাধীনতাকে প্রশ্ন করেছেন। কেন স্বাধীনতাকে প্রশ্ন করেছেন? কারণ 1947 সালে দেশটা, অর্থাৎ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান হিসেবে স্বাধীন হয়ে যাওয়ার পরেও তার রাষ্ট্রের মানুষের, তার দেশের মানুষের কিন্তু স্বাধীনতা ছিল না, তার দেশের মানুষের জীবনে শান্তিটা ছিল না। সে কারণটাতেই তিনি বলেছেন, সে কারণটাতেই তিনি বলেছেন যে ভয় আমি পাই না, আমার মনও শক্ত হয়েছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি সবটুকু অংশ বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও কমেন্টে। আহ তাহলে আই থিংক আমরা পরের অংশগুলাতে চলে যেতে পারবো। ঠিক আছে। যারা ক্লাসটাতে আছো একটু আমাকে জানিও যে তোমরা এখন পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছো কিনা। 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পর, 1952 সাল বলতে এখানে কোন বিষয়টার কথা ইঙ্গিত করা হচ্ছে বলতো?
1952 সাল বলতে এখানে মূলত হচ্ছে আমাদের হচ্ছে তোমার ভাষা আন্দোলনের বিষয়টা কিন্তু ইঙ্গিত করা হচ্ছে, ঠিক আছে। আমি একটু লিখে চেষ্টা করি। আচ্ছা, এভাবে লেখাটা আসলে একটু কষ্ট হয়ে যাবে, বাট আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। এইটা হচ্ছে সহজে যদি বলি, আচ্ছা আমি হচ্ছে একটা কাজ করি, তোমার স্লাইড শোটা বন্ধ করি, হ্যাঁ। আচ্ছা, তো মূলত এখানে হচ্ছে তোমার, এখানে আমি তোমাদের জন্য একটু ব্র্যাকেটে লিখে দিই, তাহলে আই থিঙ্ক ভাষা আন্দোলন, ঠিক আছে। ভাষা আন্দোলন 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, আমরা সবাই জানি। এবং সেই ভাষা আন্দোলনের সময় ঢাকায় কিন্তু মানুষের উপর গুলি করা হয়েছে। সেই গুলির কারণে কি সালাম, রফিক, জব্বার, বরকত সহ অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র নেতা নিহত হয়েছে। যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। অর্থাৎ যারা এই গুলি চালাচ্ছে, যারা দেশের একটা একটা অংশের মানুষের উপর নির্যাতন করছে, তারা কিভাবে জনগণের, দেশের আপনজন হতে পারে? আপনজন তো কখনো মানুষ তার আপনজনকে কষ্ট দিতে পারে না, তাই না? খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হবার পর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে। গুলির হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে। ছোট ছোট হাট বাজারে পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। আচ্ছা, ভরসা হলো আর দমাতে পারবে না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে কিন্তু কোনো উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। কোন কোন মৌলানা সাহেবরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে। তারাও ভয় পেয়ে গেছেন, এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে, তখন দেশের এবং জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গল হওয়ার সম্ভাবনায় কিন্তু বেশি থেকে যায়। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের যে গল্পটা আমরা পড়েছি বা হচ্ছে জীবন কাহিনীটা আমরা পড়েছি, সেটার একদম শেষ অংশ। সেই শেষ অংশের মাধ্যমে আমরা বুঝতে পারছি, এখানে বলা হয়েছে যে শাসকদের কথা বলা হচ্ছে। শাসক কারা? যারা দেশটাকে হচ্ছে শাসন করছেন, তারা দেশের জন্য, তাদের তো আসলে দেশের জন্য আহ মানুষকে শাসন করার কথা বা হচ্ছে, কিন্তু এই শাসনটা কখনো শোষণ হতে পারে না। শোষণ মানে অন্যায়ভাবে তোমার উপর নির্বিচার করা, অন্যায়ভাবে তোমার উপর জুলুম করা, অন্যায়ভাবে তোমার উপর তোমার অর্থ সম্পদ কেড়ে নেওয়া, ঠিক আছে, অন্যায়ভাবে তোমাকে কষ্ট দেওয়া, সেটা হলে সেটাকে আমরা শোষণ বলে থাকি। তারা শাসন করতে হবে কারণ দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের মানুষকে ঠিকঠাক রাখার জন্য শাসন ঠিকই করতে হবে, কিন্তু সেটা শোষণ হওয়া যাবে না। যখন সেটা শোষণ হয়ে যাবে, তখন কিন্তু আর দেশের মঙ্গল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই এমত অবস্থায় মঙ্গলের যে অমঙ্গলটাই কিন্তু বেশি হবে, সেটা হচ্ছে মূলত বলা হয়েছে। হ্যাঁ, অব্রতে লিখেছি, সমস্যা কোথায়? অব্রতে লেখা তো খারাপ কিছু না। আচ্ছা, সো এখানে হচ্ছে মূলত বলা হয়েছে অনশন ধর্মঘট বলতে আমরা জানি, আমরা পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে অনশন ধর্মঘট বলতে আমরা মূলত বুঝি যে কোনো ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা যখন অনাহার করা হয়। তারপরে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, বলেছি আমরা। মহিউদ্দিন আহমেদ কে ছিলেন সেটা আমরা বলেছি। বেলুচি মানে, এই শব্দার্থ গুলাতে আমরা যে সময় নষ্ট না করি, আমরা হচ্ছে যে একটু পাঠ পরিচিতি অংশটা দেখে নেই। সেখানে আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে কিন্তু সংকলিত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এটা যেন একদমই ভুল না হয়। 2012 সালে অসমাপ্ত আত্মজীবনী 2012 থেকে গ্রন্থ থেকে কিন্তু সংকলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বন্ধু বান্ধব, সহকর্মী, সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1967 সালের মাঝামাঝি সময় ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন। আচ্ছা, কত সালে লিখেছেন দেখো, এই জিনিসগুলা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো, হ্যাঁ। এগুলা হচ্ছে, এই সালগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি যে এই সালগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলা হচ্ছে তোমরা যেন কোনোভাবে ভুল করে না ফেলো, হ্যাঁ।
আচ্ছা, ফতোয়া কি? এটা হচ্ছে তোমার একজন প্রশ্ন করেছো। ফতোয়া বলতে মূলত হচ্ছে একটা আরবি শব্দ মনে রাখবা, এটা হচ্ছে এক ধরনের বিধান বা হচ্ছে কোনো ঘটনা বা কোনো অবস্থার যদি আমরা ব্যাখ্যা করতে চাই, বর্ণনা করতে চাই, সেটা যদি ইসলামী শরীয়তের দলিলে বা আলোকে করা হয়, সেটাকে হচ্ছে মূলত ফতোয়া বলা হয়ে থাকে। হ্যাঁ, বিশেষ আইন বা বিশেষজ্ঞ বা কোনো মতামত যদি প্রকাশ করা হয়ে থাকে ইসলামী শরিয়া মোতাবেক, সেটাকে হচ্ছে আমরা ফতোয়া বলে থাকি। ওকে। আচ্ছা, তো ঢাকা সেন্ট্রাল জেলে তিনি ছিলেন 1967 সালে, তখন তিনি শুরু করেন। এরপরে তোমরা জানো যে তাকে কিন্তু ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়েছিল। আচ্ছা, 1968 সালে 17 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় জীবনী লেখা বন্ধ হয়ে যায়। জীবনীটিতে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠের নির্জনে কাটলেও জনগণ এবং অন্তপ্রাণ এই মানুষটি ছিলেন আপোষহীন ও নির্ভীক। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি যে জীবনীটিতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য। 1955 সাল পর্যন্ত ঘটনাবলী এখানে স্থান পেয়েছে। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি এবং রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি এই গ্রন্থের সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। 52 দিনগুলো রচনায় 1952 সালে বঙ্গবন্ধুর জেল জীবন এবং জেল থেকে মুক্তি লাভের যে স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে 1952 সালে লেখক অনশন ধর্মঘট শুরু করেছেন। আমরা এটা পড়েছি, পুরো গল্প জুড়ে আমরা দেখেছি যে তিনি যে ধর্মঘট করেছেন, তিনি যে অনশন করেছেন, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনের কালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় 21শে ফেব্রুয়ারি তারিখে ছাত্র জনতার মিছিলে গুলির খবর, সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু প্রত্যাসন্ন জেনে পিতামাতা স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয়স্পর্শী বিবরণও পরিস্ফুট হয়েছে সংকলিত অংশে। আচ্ছা বন্ধুরা, আমরা হচ্ছে মোটামুটি পড়ে ফেলেছি। আমাদের মোটামুটি সবার সবকিছু ক্লিয়ার। কোনো কনফিউশন থাকলে একটু প্রশ্ন করে ফেলো। এখন চলো আমরা হচ্ছে কিছু নৈবেতিক প্র্যাকটিস করি, একদম ছোট অল্প কয়েকটা নৈবেতিক, বাট একটু প্র্যাকটিস করি সবাই মিলে, তাহলে যেটা ভালো হবে। আচ্ছা, অনেকে কান্নাকাটি করতেছে কেন দেখি একটু। আচ্ছা, সোহানা সিথি কি হয়েছে ভাইয়া, একটু বলো আমাকে। প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে যে আমরা তোমাদের জন্য কিন্তু এই জিনিসটা সলিউশন বলতে পারবো। ঠিক আছে, ভেরি গুড। আব্বা বলতে মূলত, আচ্ছা, কোথায় আব্বা কিন্তু দুই জায়গায় ব্যবহার করা হচ্ছে। যখন হাসিনা বা হচ্ছে কামালের কথা সময় আব্বা বলা হচ্ছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে। যখন রেনু বলছিল যে আব্বাকে তো লজ্জায় বলতে পারি না, তখন সেটা তার শ্বশুরের কথা বলা হচ্ছিল। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা? কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাও। একটু কমেন্ট দেখছি। আচ্ছা, না, ক্লিয়ার আছে মোটামুটি। আচ্ছা, সবাই বলেছো বি, ভেরি গুড। একের উত্তর, আচ্ছা আমি একটু সবার কাছ থেকে আজকে একটু রেসপন্স চাচ্ছি। সবাই যারা ক্লাসটাতে আছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে একের উত্তর হচ্ছে জি। বি তো হবে, বুঝতে পারছি, 6 দফা দাবি, 6 দফা দাবি। বাট যারা ক্লাসটাতে আছো সবার একটু পার্টিসিপেশনটা আমরা চাই। এটা সবাই পারবা, কিন্তু আমরা একটু লিখে প্র্যাকটিস করে ফেলি, এটা একটা সুযোগ। আর 10টা মিনিট সময় লাগবে, কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব কনসেপ্টটা। কারণ 7 দিন আগে পড়েছিলাম কিছু বিষয়, আজকে ক্লাসে আমরা কিছু বিষয় পড়লাম। তো সবকিছু মিলিয়ে আমরা আজকের ক্লাসে এই প্র্যাকটিসটা কিন্তু করে ফেলতে পারি। সবাই যারা ক্লাসটাতে আছে, আমি সবার কাছ থেকে কমেন্ট এক্সপেক্ট করছি, ঠিক আছে? যে কি হবে। হ্যাঁ, একের উত্তর খ হবে, মোটামুটি সবাই তোমরা বলেছো। 2 নাম্বার প্রশ্নটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তোমরা এখন আমাকে 2 নাম্বার প্রশ্নটার উত্তর বলে দাও, যে বঙ্গবন্ধু 1973 সালে কোন পদকে ভূষিত হয়েছিলেন, যারা ক্লাসটাতে আছো। ঠিক আছে, তোমরা কেউ বইটা আজকে দেখে এখন দেখে করো না, যে যতটুকু পারো ততটুকু অংশ আমাকে হচ্ছে ক্লাসের মধ্যে কমেন্ট করে জানাও। ওকে, সো এটা হচ্ছে মূলত আমাদের কাজ। ওকে, আচ্ছা, নাসির ভাই কে ছিলেন?
নাসির ভাই ছিলেন হচ্ছে মূলত, আমরা যতটুকু জানি যে শেখ মুজিবুর রহমানের একজন ছোট ভাই ছিলেন যার নাম ছিল হচ্ছে নাসির, তার কথাই মূলত এখানে ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে, ওকে। আহ আচ্ছা, 2 এর ডি বলেছো জুলিও কুরি, ভেরি গুড। উম্মে হাবিবা, প্রমম জাহান সিনথিয়াও বলেছো হচ্ছে 2 এর ডি। আচ্ছা, বিজয় হালদার বলেছো 2 এর ডি, উজ্জ্বল হোসেন বলেছো 2 এর ডি, আরিশা হোসেন বলেছো 2 এর ডি, আমিনা ঋতু বলেছো 2 এর ডি, ওকে। শাহরিয়ার আহমেদ বলেছো 2 এর ডি, মিতু সাহাও বলেছো 2 এর ডি, ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে নাজিয়া জাবিন লামিয়া, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন ঘুম থেকে, আচ্ছা ঘুম থেকে উঠছো বাট ক্লাসটা দেখে নিও পরে। আচ্ছা, জসিমউদ্দিন বলেছো 2 এর ডি, আবির রহমান বলেছো 2 এর ডি, ভেরি গুড। ফাবিয়া রোজ বলেছো 2 এর ডি, তিথিমণি দাস বলেছো 2 এর ডি, ভেরি গুড। চারুলতা বলেছো 2 এর ডি। আচ্ছা, এ এল আরিফ হোসেন বলেছো 2 এর ডি, ভেরি গুড। অসীম গাইন কিলান বলেছো 2 এর ডি, শরীফুল ইসলাম বলেছো 2 এর ডি। আচ্ছা, মাহিদ হাসান চৌধুরী বলেছো 2 এর ডি, ভেরি গুড। সায়রা বলেছো, সায়রা ঠিক আছে। আচ্ছা, সাদিয়া আফরিন ইবনাদ বলেছো 2 এর ডি। আচ্ছা, জুলিও করি কি 1972 সালে হয়েছিল না 73? একটু দেখতে ছিল। 1973 হওয়ার কথা। আচ্ছা না, 1972 সালে, এটা একটু ভুল আছে। 1 মিনিট দাঁড়াও, এটা এখনই ঠিক করে দিচ্ছি, প্রশ্নটা একটু ভুল আছে। অনেক অনেক ধন্যবাদ যে ভুলটা তুমি ধরতে পেরেছো। এটা হবে কি বলতো, এটা হবে হচ্ছে 1972 সালে। ঠিক আছে, ভেরি গুড। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া যে আমাকে এই কমেন্টটা করে ভুলটা ধরিয়ে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। 1972 সালে, এটা টাইপিং মিস্টেক ছিল একটা। 1972 সালে হবে স্যার। সাদিয়া ধন্যবাদ। তারপর হচ্ছে শেখ শাফি উম্মে অনেক ধন্যবাদ। সোমাইয়া খান অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা 3 জন ভুলটা ধরেছো। হ্যাঁ, রেজাউর রহমান 1972 সাল, ভেরি গুড। প্রিন্টিং মিস্টেক মেবি। আচ্ছা, টাইপিং মিস্টেক, প্রিন্টিং না, প্রিন্ট করি নাই তো। ঠিক আছে, ফাহমিদা নাজমিন মো বলেছো 1972, জান্নাতুল নাইম বলেছো 1972 সাল হবে, ভেরি গুড। মানুষ কিসের জন্য অন্ধ হয়ে যায় বলতো? মানুষ হচ্ছে স্বার্থের জন্য, সম্পর্কের জন্য, স্বাধীনতার জন্য, নাকি ত্যাগের জন্য অন্ধ হয়ে যায়? যারা ক্লাসটাতে আছো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো এটার উত্তর কি হবে। আচ্ছা, ওকে। সো 3 নাম্বার প্রশ্নটার উত্তর আমি একটু সবার কাছ থেকে দেখে ফেলি, যারা ক্লাসটাতে আছো জলদি জলদি কমেন্ট করে ফেলো। 3-এর ক স্বার্থের জন্য, ভেরি গুড। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় বলছো সবাই তোমরা। 3-এর ক তাফসির, রাকিবুল, তাহসিনুল, এজি আনান, আমিনুর রহমান সেজান সহ আরো অনেকেই বলছো। আচ্ছা, সঞ্জিদা নাসরিন, মিজানুর রহমান মিজান, রাকিবুল হাসান মুন্না, শাহিনা মাহমুদা মেঘলা, ভেরি গুড। রাসেল আহমেদ। আচ্ছা, ঠিক আছে উজ্জ্বল, সবাই বলছো স্বার্থের জন্য, আমরা উত্তরটা দেখে ফেলি, স্বার্থের জন্য, ভেরি গুড। ফতোয়া বলতে কি বোঝায় দেখো তো, এটার উত্তরটা তো একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম, সেখান থেকে তোমরা দেখো গেস করো যে পারো কিনা। ঠিক আছে, যে ফতোয়া বলতে কি বোঝায়, যারা ক্লাসটাতে আছো তোমরা একটু কমেন্টে জানাও যে 4 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফতোয়া বলতে কি বোঝায় তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ফতোয়া বলতে কি বোঝায় যারা ক্লাসটাতে আছো? 4-এর 4-এর ধর্মীয় অভিমত বলছো। আচ্ছা ঠিক আছে, বাকিরা একটু উত্তর দিয়ে ফেলো। আবুল হাশেম বলেছো 4-এর সি, ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সাদিয়া তাসনিম সিনথিয়া বলেছো 4-এর গ, ভেরি গুড। সো বেসিক্যালি এটা 4-এর গই হবে, কারণ একটু আগে আমরা বলেছিলাম যে কোনো বিষয় সম্পর্কে যখন ধর্মীয় অভিমত বা ধর্মীয় ইসলাম শরিয়া আলোকে যখন মতবাদ ব্যক্ত করা হয় তখন সেটাকে আমরা ফতোয়া বলে থাকি। সেই জায়গা থেকে এটা কি হবে, ধর্মীয় অভিমত হবে। ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো, অনেক ভালো লাগছে দেখে। মানুষকে কি দিয়ে জয় করা যায়? জুলুম, প্রীতি, ঘৃণা নাকি বেদনা? এটার উত্তরটা একটু আহ দেখি, এটার উত্তর 4-এর সি হবে, মানে প্রীতি হবে। প্রীতি বা ভালোবাসা দিয়ে, ভালোবাসা, প্রীতি, সহমর্মিতা দিয়ে মানুষের মন মূলত হচ্ছে জয় করা যায়, সবসময় মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টার সময় ফরিদপুর পৌঁছেছিলেন বলো তো দেখি, যারা ক্লাসটাতে আছো। 6 নাম্বার প্রশ্নের উত্তর একটু জলদি জলদি করে ফেলো, এটা তোমাদের একটু ভুল হতে পারে।
একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে, কিন্তু যারা ক্লাসটাতে আছো আমার মনে হয় যে তোমরা পারবা। ঠিক আছে, আচ্ছা। তো 6 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে? আচ্ছা, সবাই কিন্তু উত্তর করছো না। আমি চাচ্ছিলাম যে তোমরা সবাই একটু যদি পার্টিসিপেট করতা তাহলে জিনিসটা খুবই ভালো হতো। আচ্ছা, যতজন পারাও করো, বাট হচ্ছে প্র্যাকটিসটা আসলে নিজেদের জন্যই প্রয়োজনীয়, তো তো সেই কারণটাতেই বলছিলাম যে সবাই একটু প্র্যাকটিস করে ফেললে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা। 6-এর গ বলছো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রশ্নটার ক্ষেত্রে রাত 4টার সময় তারা ফরিদপুর পৌঁছেছিলেন। 6-এর গ 6-এর ক বলেছো রাত 2টার সময় অনেকে। ওকে, সো এটা নিয়ে বেশ কনফিউশন আছে। আয়েশা নিশাদ বলছো 6-এর ক, রেজাউনুর বলছো 6-এর গ। আমরা একটু উত্তরটা দেখি। এটা 6-এর গ হবে, যে রাত্রে 4টার সময় কিন্তু তিনি ফরিদপুর পৌঁছেছিলেন। ঠিক আছে, 6-এর উত্তরটা গ হবে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছিল কেন বলতো? শারীরিক অসুস্থতা, জোরপূর্বক রোগ নির্ণয়, নাকি বন্দি রাখতে? কোনটা হবে উত্তর? আচ্ছা সাদিয়া, কোনো সমস্যা নেই, ভুলে যেতেই পারো, বাট এখন এই যে প্র্যাকটিসটা হয়ে গেল, সো এরপরে আর ভুলবা না। ঠিক আছে, আচ্ছা। তো 7 নম্বরে কি হবে? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছিল কেন বলতো? তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। তিনি শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে গিয়েছিলেন, এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন পড়েছিল। ঠিক আছে, হাসপাতাল থেকে শেখ মুজিবুর রহমান মোট কয়টি চিঠি লিখেছিলেন? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যখন আমি পড়িয়েছিলাম ক্লাসে তখনই তোমাদেরকে বলেছিলাম যে এটা কিন্তু একটা নৈবেতিক হিসেবে আসতে পারে। ঠিক আছে, তো এটা অলরেডি দেখো তোমরা, একটা নৈবেতিক হিসেবে এসেছে। তো সেই জায়গা থেকে একটু এটার কমেন্টে এটার উত্তরটা বলে দাও যে হাসপাতাল থেকে শেখ মুজিবুর রহমান মোট কতটি চিঠি লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা। 8 নম্বরে 8 নম্বরে এটার উত্তরটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরের উত্তরটাও তোমরা দিয়ে ফেলেছো। 4টা চিঠি তিনি হচ্ছে লিখেছিলেন। আচ্ছা, অনেকে 3টা বলেছে, একটু ভুল করছো না ভাইয়া? আমিনা ঋতু, একটু তো ছোট ভুল হয়ে গেছে। তিনি কি 3টা চিঠি লিখেছিলেন? তিনি মোট 4টা চিঠি লিখেছিলেন। তো সেই 4টা থেকে, আচ্ছা। ইমাম হোসেন ও 8-এর 2 বলছে, একটু ভুল হচ্ছে কিনা একটু দেখো তো। 8-এ কি 4টা চিঠি হওয়ার কথা না? বাকিরা একটু শিওর হয়ে আমাকে বলো তো দেখি, 8-এর উত্তরটা কি হবে? 2টা চিঠি, 2টা চিঠি, 3টা চিঠি, 4টা, নাকি 5টা চিঠি লিখেছিলেন? 8-এর খ হবে। আচ্ছা, দাঁড়াও, এটা হচ্ছে না। 8-এ যারা খ বলছো তোমাদের উত্তরটা কিন্তু একটু ভুল হচ্ছে। শাহরিয়ার, তারপর হচ্ছে সাদিয়া, আহ তারপর হচ্ছে সুলতানা, মুনিফ, শ্রুতি, তারপর হচ্ছে সায়রা, সবার উত্তরটা ভুল হয়েছে। ঠিক আছে, তিনি কিন্তু মোট 4টা চিঠি লিখেছিলেন। তো 8-এর গ হবে। তোমরা একটা লাইন একটু মনে করে দেখো, ওইখানে লেখা আছে আব্বার কাছে একটা চিঠি লিখেছিলেন, রেনুর কাছে একটা লিখেছিলেন, আর 2টা লিখেছিলেন হচ্ছে শহীদ সাহেব, মানে শহীদ সাহেবের কাছে একটা, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ভাসানী সাহেবের কাছে। অর্থাৎ শহীদ সাহেব বলতে শহীদ সোহরাওয়ার্দীর কথা বলা হচ্ছে, এবং ভাসানী তো বুঝতেই পারছো। তো মোট 4টা চিঠি লিখেছিলেন, সেখান থেকে 8-এর 3 হবে। এটার উত্তরটা সবাই ভুল করেছো, মোটামুটি অনেক মানুষ ভুল করেছো, কিন্তু কোনো সমস্যা নেই। আশা করি যে তোমরা ভুলটা থেকে শিখতে পারলা, সো পরীক্ষায় আসলে আর ভুল হবে না। হ্যাঁ, আচ্ছা। 21শে ফেব্রুয়ারিতে শহীদ হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য বলো তো দেখি? যারা ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটা করেছে সেটা তোমরা হচ্ছে এই প্রশ্নটার উত্তর আশা করি করতে পারবে। 21শে ফেব্রুয়ারিতে শহীদ হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য? যারা ক্লাসটাতে আছে আমার সাথে, মনোযোগ সহকারে ক্লাসটা করেছে, তারা এই প্রশ্নটার উত্তর আশা করি করতে পারবা। বলো তো দেখি কি হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। সো যারা ক্লাসটাতে আছে মোটামুটি, আচ্ছা মোটামুটি সবাই বলছে হচ্ছে জব্বা 9-এর গ, 9-এর গ, ভেরি গুড। এটার উত্তর হচ্ছে 9-এর গই হবে।
সো তোমরা অনেক অনেক ধন্যবাদ যেটা পেরেছো এবং সুন্দর মতো উত্তর করেছো। 10 নাম্বার। বলো তো জেলখানায় বঙ্গবন্ধু শরীরে সরিয়াল তেল না সরিষার তেল হবে। একটু ছোট ভুল হয়ে গিয়েছে, ঠিক করে দিচ্ছি এখনই। এই যে ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটার উত্তর তো দেখেই ফেললা, আর কি বলবো, থাক, এটার উত্তর আর বলতে হবে না। এটা তোমরা বোনাস পয়েন্ট পেয়ে গেলা সবাই, যেটার উত্তর কয়েদি হবে। ঠিক করতে গিয়ে সবাই দেখে ফেলছে। ঠিক আছে, মহিউদ্দিনের গ্রামের বাড়ি কোথায় ছিল বলো তো দেখি, যারা ক্লাসটাতে আছো কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দাও। মহিউদ্দিনের গ্রামের বাড়ি কোথায়? মহিউদ্দিনের গ্রামের বাড়ি ছিল হচ্ছে বরিশালে। ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলখানায় বা জেল গেটে নিতে কে এসেছিলেন? তার বাবা এসেছিলেন, এটা আমরা জানি। বঙ্গবন্ধুকে গোপনে টাকা দিয়েছিলেন কে বলো তো দেখি, তার বাবা, বোন, মা নাকি স্ত্রী? আচ্ছা, তার স্ত্রী হচ্ছে বঙ্গবন্ধুকে গোপনে টাকা দিয়েছিলেন, খয়রাত হোসেন। আচ্ছা, এইটা হচ্ছে রেলেভেন্ট না। ঠিক আছে, তো এই দুইটা অবজেক্টিভ আমরা একটু বাদ দিচ্ছি। এই দুইটা অবজেক্টিভ বাদ দিচ্ছি বলতে এটার উত্তরটা আমি বলবো না, এটা তোমরা কমেন্ট করবা। এরপর আমি দেখবো যে যারা যারা কারা কারা ঠিক বলেছে আর কারা কারা হচ্ছে ভুল বলেছে। ঠিক আছে, যে রাজবন্দী হিসেবে বিবেচ্য হলো রাজনৈতিক কর্মীরা, ধনীরা নাকি রাষ্ট্রদ্রোহীরা? আচ্ছা, সো ঠিক আছে, সো এটার হচ্ছে রাজবন্দী হিসেবে রাজনৈতিক কর্মীরা, ধনীরা নাকি রাষ্ট্রদ্রোহীরা, কারা এটা বিবেচ্য, এটার প্রশ্নটা তোমাদের কাছে থাকবে। এটার উত্তরটা আমি এখন বলবো না, এটা হচ্ছে পরে কখনো তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি উত্তরটা জানিয়ে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 52 যে দিনগুলো সেটির ক্লাসটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটার জন্য আমি সবসময় আছি, কোনো সমস্যা নাই। বাট চেষ্টা করো খুবই ভালো মতো পড়ে ফেলার জন্য, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের জন্য, তোমরা জানো ইতিমধ্যে। তো সেই জায়গা থেকে একটু প্লিজ সবাই ভালো মতো পড়ে ফেলার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করছি।